প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানবো খরচ সম্পর্কে। হিসাব বিজ্ঞানে ব্যবসায়ের হিসাব রাখার ক্ষেত্রে কোনগুলোকে খরচ বলা হয়, কিভাবে খরচ নির্ণয় করা হয় সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তবে খরচ নির্ণয় করার আগে তোমাদের ছোট্ট একটা বিষয় সম্পর্কে ধারণা দেওয়া দরকার। আমি এখনই দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে উদাহরণটা দেখবা, আশা করি খরচের ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি আলোচনার শুরুতেই খরচ কি আলোচনা করব সেটা শুরু করার আগে ব্যয়, খরচ এবং ক্ষতি, এই তিনটা সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। এই তিনটা আগে সেপারেট করে বলে দিব, তারপরে আমি এই আলোচনায় ফিরবো। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে আমার এক্সাম্পলটা খেয়াল করবেন। খুবই অতি সাধারণ একটা উদাহরণ দেবো আর কি। সাপোজ তুমি সেপ্টেম্বর মাসের 25 তারিখে একটা টিকিট কেটেছো, ঢাকায় যাবে বলে 950 টাকা দিয়ে ট্রেনের এসির টিকিট কাটলা। কবে? সেপ্টেম্বরের 25 তারিখে 950 টাকা দিয়ে টিকিট কেটেছো ঢাকায় যাবে বলে, কিন্তু তুমি টিকিটটা কেটেছো সেপ্টেম্বর 30 তারিখের। তাহলে সেপ্টেম্বর 30 তারিখে তুমি ঢাকায় যাবে, আর টিকিটটা কেটেছো সেপ্টেম্বরের 25 তারিখে 950 টাকা দিয়ে। তুমি পেমেন্টটা করলা কবে? সেপ্টেম্বর 25 তারিখে 950 টাকা। ঢাকায় যাবে কবে? সেপ্টেম্বর 30। এই যে টাকাটা পেমেন্ট করলা বাংলাদেশ রেলওয়েকে, এইটাকে বলা হচ্ছে ব্যয়। টাকা দিয়েছো, তুমি এখনো বেনিফিট নাওনি, কিন্তু এটা হচ্ছে কি ব্যয়। তুমি টাকা পে করেছো বাট তুমি বেনিফিট নাও নাই। আচ্ছা, সেপ্টেম্বর 30 তারিখ আসলো, সেপ্টেম্বর 30 তারিখে ট্রেনে করে ঢাকায় পৌঁছালাম, অর্থাৎ সকাল 7টায় ট্রেন ছিল, বনলতা ট্রেন ছিল। তুমি বনলতা করে রাজশাহী থেকে ঢাকায় পৌঁছালাম সেপ্টেম্বর 30 তারিখে। এটা হচ্ছে কি খরচ। কেন বলো তো? তুমি টাকা দিয়েছো সেপ্টেম্বরের 25 তারিখে, ওটা ব্যয়। সুবিধা নেওয়ার আগে টাকাটা দিয়ে দিয়েছো। যখন সুবিধাটা নিয়ে নিয়েছো সেপ্টেম্বরের 30 তারিখে, তখন কিন্তু সেটার ব্যয় নয়, তখন অলরেডি কি খরচ হয়ে গেছে। তাহলে এখান থেকে কি শিখলা বলো? টাকা পেমেন্ট করলে কি খরচ হয়? টাকা কি পেমেন্ট করলে খরচ হয়? অবশ্যই না। কি করলে খরচ হয়? সুবিধা নেওয়া হলে। দেখো, তুমি বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে সেপ্টেম্বরের 30 তারিখে সুবিধা নিয়ে নিয়েছো, তাহলে এটা কি খরচ। তাহলে ক্ষতি কি? খেয়াল করবা, মনোযোগ দিয়ে শুনবা। তুমি সেপ্টেম্বরের 25 তারিখে টিকিট কেটেছো, সেপ্টেম্বরের 30 তারিখে তোমার ঢাকায় যাওয়ার কথা, সকাল 7টায় বনলতা ট্রেন ছিল, রাজশাহী থেকে ঢাকায় যাবা। সামহাও তুমি ঘুম থেকে উঠতে পারোনি, ট্রেন চলে গেছে, তুমি ট্রেন মিস করেছো। এইটা বাবা ক্ষতি। তাহলে 950 টাকা ক্ষতি। কখন? তুমি টাকা পেমেন্ট করেছো কিন্তু তুমি সুবিধা নিতে পারো নাই, এইটাকে আমরা বলবো কি ক্ষতি। কেন? তুমি সেপ্টেম্বর 30 তারিখে ট্রেন মিস করে গেছো, ঢাকায় যেতে পারো না, সো এটা কি ক্ষতি। আমার মনে হয় তোমাদের ব্যয়, খরচ এবং ক্ষতি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আমি টপিকের আলোচনায় আসি। খেয়াল করো সবাই, আমি 2টা বাক্য লিখেছি। এই 2টা বাক্য খেয়াল করবা। পণ্য ক্রয় করা হলে ব্যয় সংঘটিত হয়, আর এইখানে একটা লাইন লিখেছি, আয় অর্জন করতে যেইটুকু ব্যয় সংঘটিত হয় সেটি খরচ হিসাব, যেমন বিক্রিত পণ্যের ব্যয়। খুব মনোযোগ দিয়ে দেখবা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আবারও। আমি একটা মোবাইল শপের উদাহরণ দিচ্ছি, খুব কমন একটা উদাহরণ, আমি ক্লাসেও দিয়ে থাকি সচরাচর। মোবাইল শপ। একটা মোবাইল শপ 10টা মোবাইল কিনেছে, 10টি মোবাইল ক্রয়। 10টি মোবাইল ক্রয় করেছে একটা মোবাইল শপ, একটা দোকান। 10টি মোবাইল, প্রতিটি
10,000 টাকা করে, তাহলে কয়টা মোবাইল কিনেছে মোবাইল শপ? 10টা মোবাইল কিনেছে, প্রতিটি 10,000 টাকা করে। ও এখানে একটু মিসিং গেছে তোমাদের, এটা ক্রয় লিখতে হবে, সরি। 10টি মোবাইল ক্রয় করেছে, প্রতিটি 10,000 টাকা করে 10টি মোবাইল ক্রয় করেছে। কত টাকাতে মোবাইল কিনলো? 10টা মোবাইল 10,000 করে হলে কত হচ্ছে? 1 লক্ষ টাকা। কত টাকা হচ্ছে? 1 লক্ষ টাকা। এইটাকে আমরা বলবো ব্যয় সংঘটিত হয়েছে, কারণ পণ্য কিনেছি। কয়টা পণ্য কিনেছে মোবাইল শপটা? 10টা মোবাইল কিনেছে, প্রতিটা 10,000 করে, তাহলে এটাকে আমরা বলবো ব্যয় সংঘটিত হয়েছে। যদি বলো যে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় সংঘটিত হয়েছে কত, তাহলে 1 লাখ। কত শোনাগর? এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এটা ব্যয় সংগঠিত হয়েছে, খরচ বলিনি কিন্তু। ব্যয় আর খরচের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ওকে? এটাকে কিন্তু ব্যয় বলেছে। এবার প্রতিটি 15,000 টাকা করে, প্রতিটি 15,000 টাকা করে 7টি মোবাইল আচ্ছা এটা আলাদা করে দিচ্ছি, 7টি মোবাইল বিক্রয় করা হয়েছে। তাহলে প্রতিটা 15,000 টাকা করে 7টা মোবাইল বিক্রি করা হয়েছে। এখন আগের ক্লাসে কিন্তু আমি বলেছি যে বিক্রি করলে আয় হয়, তাহলে বলো তো আয় হয়েছে কত? ফাঁকা জায়গা আছে, এখানে লিখে ফেলি। 15টা মোবাইল বিক্রি হয়েছে, সরি 15,000 করে বিক্রি হয়েছে, 7টা মোবাইল, 7 15 105, 1,05,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে 7টা মোবাইল। তাহলে এটা বিক্রয় আয়। এটা কোন আয়? বিক্রয় আয়। তাহলে আয় কত? 1,05,000 টাকা হচ্ছে কি আয়। ব্যয় কত? 1 লাখ। এখন কি বলবা মুনাফা কত? 5,000? অবশ্যই নয়। আচ্ছা এই অবস্থায় আমি যেহেতু পুরোটা ব্রিফ করব, যারা ক্লাস দেখছো তারা এই মুহূর্তে আমার লেকচারটা স্টপ করে দিয়ে আমার একটা প্রশ্নের উত্তর রেডি করবা, করে তারপরে বাকি ক্লাসটুকু দেখবা। সেটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন, মুনাফা কত, খরচ কত? মুনাফা কত এবং কি খরচ কত? ওই যে আবারও তথ্যগুলো বলে দিচ্ছি। প্রতিটা 10,000 টাকা করে 10টা মোবাইল কেনা হয়েছে, আর প্রতিটা 15,000 টাকা করে 7টা মোবাইল বিক্রি করা হয়েছে। তাহলে বিক্রয় করে আয় হয়েছে কত? 1,05,000, আর কিনেছি কত? 1 লাখ। তাহলে মুনাফা কত আর খরচ কত এটা নির্ণয় করে দেবা। ঠিক আছে, এটা নির্ণয় করে আবার পরের অংশটুকু দেখবা। এবার আমি বলছি, দেখো আমার বিক্রয়ের ফলে আয় হয়েছে কত? 1,05,000। ক্রয় করেছি কত? 1 লাখ টাকার মোবাইল। এটা হচ্ছে ব্যয়, খরচ নয়। বিক্রি করেছি কয়টা? 7টা। ওই 7টার কেনা দাম কত? আমরা বিক্রি করেছি 7টা মোবাইল 15,000 করে, 1,05,000। তাহলে ওই 7টার কেনা দাম কত? এক একটা যদি 10,000 করে ক্রয় করি, তাহলে যেই 7টা পণ্য বিক্রি করেছি ওই 7টার কেনা দাম হচ্ছে 70,000 টাকা। এইটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এইটার নাম হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ এটা হচ্ছে খরচ। এটা হচ্ছে কি খরচ। তাহলে দেখো যখন 10টা মোবাইল কিনেছিলাম 1 লাখ টাকা দিয়ে, ওটাতে ব্যয় সংঘটিত হয়েছে। কি হয়েছে? ব্যয় সংঘটিত হয়েছে। আর এর মধ্যে যখন 7টা মোবাইল বিক্রি করেছি 1,05,000 দিয়ে, কিন্তু ওই 7টার কেনা দাম ছিল 70,000। এইটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয় বা খরচ। এবার এই লাইনটা দেখো, লাইনটা তো একেবারে একটা লিখে ফেলেছি। আচ্ছা আমি আগে বুঝিয়ে দিচ্ছি, তারপর লাইনটা পড়ে শোনাচ্ছি, ওকে? তাহলে বিক্রয় কত? 1,05,000, আর যে প্রোডাক্টটা 1,05,000 দিয়ে বিক্রি করা হয়েছে তার কেনা দাম কত? 70,000। এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয় বা খরচ। অর্থাৎ আমরা যদি আইএফআরএস অনুসারে বলি,
আয় অর্জন করতে গিয়ে দেখো, আয় অর্জন করতে গিয়ে যেইটুকু ব্যয় সংগঠিত হয়েছে সেটা খরচ হিসাব। তার মানে এখানে খরচ হচ্ছে 70,000, অর্থাৎ এই 1,05,000 টাকা আয় করতে গিয়ে কিন্তু 1,00,000 টাকা ব্যয় খরচ হয়নি, খরচ হয়েছে 70,000। তাহলে বাকি 30,000 টাকা 3টা মোবাইল এখনো দোকানে স্টক আছে, এটাকে আমরা বলি অবিকৃত পণ্য বা মজুদ পণ্য। এটাকে আমরা কি নামে ডাকি? অবিকৃত পণ্য বা মজুদ পণ্য। তাহলে এখানে দেখো, আশা করি তোমাদের ব্যয় আর খরচের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তাহলে আবারও বলছি, পণ্য ক্রয় করলে ব্যয়, আর ওই পণ্য যখন বিক্রি করব, ওই আয় অর্জন করতে গিয়ে যেটুকু খরচ হয়েছে, যেটুকু ব্যয় সংগঠিত হয়েছে, সেটাকে বলবো কি? খরচ। তাহলে এখানে খরচ হচ্ছে কত? 70,000। কখনোই কিন্তু খরচ 1,00,000 বলা যাবে না। আশা করি তোমরা ব্যয় ও খরচের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ। এবার আমি এইগুলো একটু মিশিয়ে দিচ্ছি, আরও যেহেতু আলোচনা আছে করতে হবে, কারো যদি আরও দেখার প্রয়োজন হয় এখানে স্টপ করে রেখে তারপরে কি এই আমি যে উদাহরণগুলো দিলাম এটা নোট করে নিয়ে খাতায় দেখতে পারো, সেক্ষেত্রে কি আরও সুবিধা হবে। তথ্যগুলো নোট করে নিয়ে ক্লাসটা দেখলে আরও ভালো হবে তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে দেখো, পণ্য ক্রয় করা হলে বলছে ব্যয় সংগঠিত হয়, আর আয় অর্জন করতে গিয়ে যেটুকু ব্যয় সংগঠিত হয়েছে সেটাকে কি বলা হচ্ছে? কি? খরচ। তাহলে আমি যে এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলে এই দুইটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এরপরে আমি বলেছি সম্পদ হ্রাস পেলে খরচ সংগঠিত হয়। যেমন এখানে কি বলেছে? অবচয়। অবচয় কি? দেখো, অবচয়টা কি খেয়াল করো। একটা কোম্পানি একটা মেশিন কিনেছে, ৳1,00,000 দিয়ে। একটা কোম্পানি একটা মেশিন কিনেছে ৳1,00,000 দিয়ে। ভাবা হচ্ছে ইউজ করা যাবে, এটাকে আমরা অ্যাকাউন্টিংয়ে আয়ুষ্কাল বলি বা আনুমানিক জীবনকাল বলি। কি নামে ডাকি? আয়ুষ্কাল বা আনুমানিক জীবনকাল 10 বছর। যে আমরা একটা মেশিন কিনেছি কত দিয়ে? 1,00,000 টাকা দিয়ে। ইউজ করা যাবে কয় বছর? 10 বছর। ও, এখানে বলে রাখি, আমি কিন্তু লিখি নাই, বলে রাখি, ধরে নাও কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, না হলে তোমাদের আবার অনেকে ক্লাস দেখে মনে করবে যে কি ভগ্নাবশেষ মূল্য থাকবে না। হ্যাঁ ভাই, সম্পদের ভগ্নাবশেষ মূল্য থাকে, বাট আমি এখানে অ্যাড করি নাই। আমি চেষ্টা করেছি যেহেতু বেসিক শেখাচ্ছি এবং বিগিনার্সদের জন্য শেখাচ্ছি, জটিলতা এড়িয়ে যত সাবলীলভাবে বলা যায় চেষ্টা করছি আমি। তাহলে মেশিন কেনা হয়েছে 1,00,000 টাকা দিয়ে, ইউজ করা যাবে 10 বছর। তাহলে প্রত্যেক বছর, এবার এটাকে আমরা 10 দিয়ে ভাগ দিলাম, তাহলে প্রত্যেক বছর মেশিনের কার্যক্ষমতা কমে যাচ্ছে কত? এইটাকে আমরা বলছি কি? অবচয়। এটাকে আমরা কি বলছি? অবচয়। যেমন সম্পদ হ্রাস পেলে খরচ সংগঠিত হয়, তাহলে এটাকে আমরা বলছি অবচয়। আরো এক্সাম্পল দেওয়া যায়। অবচয় জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে, আমি আরো এক্সাম্পল দিচ্ছি। যেমন তুমি গ্রামীণ ফোন বা জিপি যেটা আমরা বলি, জিপি সিমে 100 টাকা রিচার্জ করেছো, 100 টাকা রিচার্জ করেছো, 100 টাকা রিচার্জ, সেটা ডাইরেক্ট অ্যামাউন্ট রিচার্জ হতে পারে, তুমি মিনিট কিনতে পারো, ডাটা প্যাকেজ কিনতে পারো, মেসেজ কিনতে পারো, যেটা হোক। তুমি জিপিতে 100 টাকা রিচার্জ করেছো কথা বলবে বলে, এইটাকে বলা হয় কি? ব্যয়। বা এটাকে তোমরা অগ্রিম ব্যয়, সম্পদও বলতে পারো। এটাকে কি বলতে পারো? সম্পদ। কারণ তুমি জিপি কোম্পানিকে সার্ভিস নেওয়ার আগেই টাকা দিয়ে দিয়েছো 100 টাকা, তাহলে এই টাকা কি? সম্পদও বলতে পারো। 100 টাকা কথা বলে শেষ করে ফেললা, অর্থাৎ কথা বলে তোমার ব্যালেন্স 0 হয়ে গেছে। এবার তুমি এটাকে কি বলবা? খরচ। অনেকের বাসায় বর্তমানে প্রিপেইড মিটার ইউজ করা হয় বিদ্যুৎ বিলের ক্ষেত্রে। তো তোমাদের বাসায় বিদ্যুৎ বিলের প্রিপেইড মিটারে তুমি 1,000 টাকা রিচার্জ করেছো। আচ্ছা, তুমি কি সুবিধা নিয়েছো না আগেই টাকা দিয়ে দিয়েছো? অবশ্যই আগে টাকা দিয়ে দিয়েছো বিদ্যুৎ কোম্পানিকে। প্রিপেইড মিটারের ক্ষেত্রে বলছি, নট পোস্ট পেইড, প্রিপেইড। 100 টাকা রিচার্জ, 1,000 টাকা রিচার্জ করছো তোমার মিটারে, বাসায় প্রিপেইড মিটার, সেই টাকাটা কি সম্পদ? এবার তুমি যখন এই 1,000 টাকার সুবিধা নিয়ে ফেলবা, বিদ্যুৎ ইউজ করবা, তখন কিন্তু সেটা কি আর সম্পদ থাকবে না, সেটা তখন খরচ হয়ে যাবে। এবং সেই খরচটার নাম কি? বিদ্যুৎ খরচ, বা আমরা আরেকটা নাম দিয়ে ডাকি এটাকে, সেটাকে বলি কি? উপযোগ খরচ। বিদ্যুৎ খরচ বলি অথবা কি বলি?
উপযোগ খরচ, ইউটিলিটি চার্জ। ওকে, তাহলে দেখো সম্পদ হ্রাস পেলে খরচ হয়, কিভাবে হয় আশা করি ধারণা পেয়েছো। যেহেতু আরো টপিক আছে, এটা আর ডিটেলে যাব না, ভিডিও দীর্ঘায়িত হচ্ছে এমনিতেই। আচ্ছা, দেন ঋণ গ্রহণ করলে খরচ সংঘটিত হয়। ওকে, আচ্ছা ঋণ কি? আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়েছে, অর্থাৎ অন্যের টাকা ইউজ করছে। বলো, পৃথিবীতে কেউ কখনো নিজের টাকা অন্য কাউকে ব্যবহার করতে দিবে ফ্রিতে? অবশ্যই নয়। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে ব্যাংক থেকে, তাহলে 1 লক্ষ টাকা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ইউজ করেছে কার? ব্যাংকের। কিসের বিনিময়ে? প্রতিদান। এই ঋণের প্রতিদান স্বরূপ কি দিতে হয়েছে? সুদ, মাসে মাসে সুদ দিতে হবে। তাহলে এই সুদটাকে আমরা কি বলবো? খরচ। তাহলে ঋণ গ্রহণ করলেও খরচ হয়, সম্পদ হ্রাস পেলেও খরচ হয়, পণ্য ক্রয় করলে ব্যয় হয়, পণ্য যেটুকু কেনা হয়েছে তার যেটুকু পণ্য কেনা হয়েছে ওর মধ্য থেকে যেটুকু বিক্রি হয়েছে তার কেনা দামকে আমরা বলছি খরচ বা বিক্রিত পণ্যের ব্যয়। এভাবেও খরচ হয়। তো বিভিন্নভাবে খরচ হতে পারে। আচ্ছা, এগুলো তো বলেই ফেললাম। দেখো এখানে আমি বেশ কয়েকটা এগুলো আবার উদাহরণও দিয়েছি। বিকৃত পণ্যের ব্যয় খরচ। কর্মচারী যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে, বিনিময়ে তুমি সুবিধা নিচ্ছ, মনে রাখবা সুবিধা নেওয়ার বিনিময়ে কাউকে টাকা দিলেই সেটাকে সুবিধা নেওয়ার বিনিময়ে খরচ হয়, সুবিধা বা সেবা নিলেই খরচ হয়। কর্মচারী তোমার প্রতিষ্ঠানে চাকরি করেছে, বিনিময়ে কি বেতন দিচ্ছ? খরচ। ভাড়া, তোমার ব্যবসা প্রতিষ্ঠানটার প্লেসটা, দোকানের ঘরটা, বিল্ডিংটা ভাড়া নিয়েছো, নিয়ে বিজনেস করছো, সুবিধা নিচ্ছ, খরচ। তোমার প্রোডাক্ট ওঠানামার জন্য যখন দেখা যাচ্ছে যে ঢাকা থেকে প্রোডাক্ট রাজশাহী কিনে নিয়ে আসছো, কুলির মজুরি দিতে হয়েছে, সুবিধা নিয়েছো, টাকা দিয়েছো, খরচ। সম্পদ হ্রাস পাইছে, অবশ্যই খরচ। ঋণ নিয়েছো, ঋণের সুদ দিতে হবে, খরচ। কমিশন দিতে হয়, অনেক সময় সেলসম্যানকে কমিশন দিতে হয়, যেহেতু তারা প্রোডাক্ট সেল করতে সহায়তা করে, বিনিময়ে বেতনের পাশাপাশি অনেক সময় সেলসম্যানদেরকে কমিশন দেয়, এটাও ব্যবসার কাছে খরচ। এরকম আরো অনেক খরচ আছে, তোমাদের বেসিক শেখানোর জন্য আমি জাস্ট কয়েকটা বলেছি, আরো আছে। কিন্তু এই বেসিক কথাগুলো ইউজ করে এর পরবর্তীতে আরো যতগুলো খরচ আছে এই প্যাটার্নে শিখতে পারবা। ঠিক আছে, এই ফরম্যাটের মধ্যে পড়বে, এর বাইরে আর যাবে না। ঠিক আছে, তো অনেক কথা বললাম, সবাই ভালো থেকো। আশা করি খরচের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।